ন্যানো টেকনোলজি পুরো দুনিয়া জুড়ে তোলপাল করা একটি বিষয়। বাঘা বাঘা বিজ্ঞানীরা আবিষ্কার করার চেষ্টা করছেন এই ন্যানো টেকনোলজি ফিল্ড নিয়ে। আর সেই বিজ্ঞানীদের তালিকায় যদি থাকে বাংলাদেশি একজন বিজ্ঞানীর নাম, একজন রিসার্চারের নাম, যিনি কাজ করে চলছেন ন্যানো টেকনোলজি নিয়ে, তবে গল্পটা তো দারুণ হবেই। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একজন অতিথিকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইউএস এর মাটিতে ন্যানো টেকনোলজি সেন্টার স্থাপন করে এই বিষয়ে গবেষণা করার মধ্য দিয়ে। Let's welcome our guest, Jamaluddin Sir, Professor of Chemistry, Founding Director, Center for Nanotechnology, Department of Natural Sciences, Coppin State University. Thank you so much. আসসালামু আলাইকুম সবাইকে। মিঠু, চমৎকার তোমার উপস্থাপন এবং আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য অডিয়েন্সকে থ্যাংক ইউ সো মাচ। স্যার, প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশন। আপনি খুব সম্প্রতি একটি চমৎকার অ্যাওয়ার্ড পেয়েছেন এবং খুবই সম্প্রতি, এবং যেটা গতকালকে আপনি একটি চমৎকার অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা শুরুতেই দর্শকদেরকে জানাচ্ছি আমাদের আজকের যিনি অতিথি তিনি একটি চমৎকার অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং আমি অতিথির মুখ থেকে শুনতে চাচ্ছি এই অ্যাওয়ার্ডের বিষয়ে খুব সংক্ষেপে। হ্যাঁ, এটা আসলে আমার I was excited yesterday. আমি খুব ছিলাম, একটু কি বলবো, ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ এটা 19 বছরের ফসল। আমাকে তারা দিয়েছে অ্যাওয়ার্ডটা, এটা এক্সেলেন্স অ্যাওয়ার্ড, যেটা এক্সেলেন্ট ইন টিচিং, এক্সেলেন্স ইন রিসার্চ, এক্সেলেন্স ইন সার্ভিস, তিনটার ওভারঅল ক্যাটাগরিতে আমাকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মানে এটা ফ্যাকাল্টি অফ দ্য ইয়ার। আমি খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশি হিসেবে এই প্রথম কপিন স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং প্রভোস্ট, অন্যান্য ডিন এরা আমাকে রিকগনাইজ করেছে। স্যার, আপনার যেই কাজ ন্যানো টেকনোলজিতে আমি বলে শেষ করতে পারবো না, তবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, ইউএস এর মাটিতে যেখানে আমরা আসলে বলতে গেলে পরবাসী, সেখানে একজন বাংলাদেশি হিসেবে ন্যানো টেকনোলজি সেন্টার স্থাপন করা, গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জটি নিয়েছেন জামালউদ্দিন স্যার। আমি প্রথমেই স্যারের কাছ থেকে তার যে ন্যানো টেকনোলজি সেন্টারটি আছে এটি শুরুর গল্পটুকু শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই এক্সাইটেড যে এটা বলার জন্য। আসলে আমি প্রোগ্রামও বলেছি যে 2005-এ আমি জয়েন করেছি কপিন স্টেটে। 2007 সালে এই যেখানে আমি বসে ইন্টারভিউ দিচ্ছি, সেটা একটা সেন্টার, তুমিও দেখেছো মিঠু, তোমাকে বলছি, তুমিও দেখেছো, চমৎকার একটা সেন্টার। যখন আমি জয়েন করি কিছুই ছিল না, একবারে জেরো বলতে গেলে। তো আমরা পাশের বিল্ডিংয়ে ছিলাম, সেটা এখন কলেজ অফ বিজনেস ফ্যাকাল্টি নতুন বিল্ডিং করেছে। তো ওখানে যখন শুরু করি, রিসার্চের যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট যেটা বলি, কেমিক্যালস কিছুই ছিল না। তো আমি চিন্তা করলাম আসলে যে কোনো ইউনিভার্সিটিতে যদি আমরা যদি তুলে ধরতে হয়, রিসার্চের কোনো বিকল্প নেই। তো রিসার্চটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, নট অনলি টিচিং। তো দেখো যে R1 ইউনিভার্সিটিগুলো যে পৃথিবী বিখ্যাত, এরা রিসার্চের জন্যই বিখ্যাত হয়েছে। তো আমি দেখলাম যে আমাদের ইউনিভার্সিটি খুবই ছোট, কয়েক হাজার স্টুডেন্ট মাত্র। তো আমি দেখলাম যে আমরা যদি রিসার্চ শুরু করি একদম পুরো জিরো থেকেই, তো এটা 2007 সালে শুরু হয় এবং সেন্টারটা শুরু হয় মাত্র একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে। লাকিলি আমি টেটকো, মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন কর্পোরেশন, ওরা আমাকে $89,000 দিয়েছে ব্যাক ইন 2007। ওটা দিয়ে আমি শুরু করি, ওই টাকা দিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট কিনে। তারপরে সোলার সেল রিসার্চ শুরু করি প্রথমে আন্ডার গ্রেড স্টুডেন্ট দিয়ে, কারণ আমাদের ইউনিভার্সিটি তখন গ্র্যাড প্রোগ্রাম ছিল না। হ্যাঁ, মাস্টার্স এবং পিএইচডি ছিল না। এখন পিএইচডি মাস্টার্স হয়েছে, পিএইচডি প্রোগ্রাম 2 বছর পরেই হবে আমাদের। এটা নিয়ে আমরা কাজ করছি। তো আসলে এটা ইট ওয়াজ নট ইজি ওয়ে। এই জার্নিটা খুবই কষ্টকর, দুঃসাধ্য, যেটা বলেছিলাম। আমি এখানে বাংলাদেশ থেকে এসে এই পর্যায়ে আসবো, সেন্টার আসবো, আমি কখনো ভাবতে পারিনি। সবকিছুই আসলে আল্লাহর ইচ্ছা, সবকিছুই
আমার চেষ্টা ছিল, আমার বাবা মার দোয়া ছিল, আমার ফ্রেন্ড কলিগস এবং আমাদের কোলাবরেটর। আমি প্রোগ্রাম ইভেন্টেও বলেছি, আমি অনেক ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করছি এবং তাদের টিম ওয়ার্কের সাথেই আমি এই সেন্টারটাকে এই পর্যায়ে নিতে পেরেছি। আপনার গল্পটুকু শুনে আসলে আমরা আসলে অনেক অনুপ্রেরণা পাচ্ছি। যে কোনো রিসার্চের কাজে আসলে আমরা যতটুকু জানি যে গ্র্যান্ট একটা বড় ভূমিকা রাখে, কারণ রিসার্চের জন্য ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দরকার হয়। আপনার যে ন্যানো টেকনোলজি সেন্টার, সেই সেন্টারে আপনি গ্র্যান্টটা আসলে কিভাবে পাচ্ছেন এবং বর্তমানে কোনো বড় ধরনের গ্র্যান্ট কি পেয়েছে আমাদের ন্যানো টেকনোলজি সেন্টার? মিঠু, চমৎকার প্রশ্ন। আসলে গ্র্যান্ট এখানে কিন্তু আমেরিকাতে, তুমিও স্টুডেন্ট ছিলা, তাই না? তুমি 2টা ডিগ্রি নিয়েছো, কনগ্রাচুলেশন, এবং ভালো ইউনিভার্সিটি থেকে, এবং তুমি আমাদের বাংলাদেশিদের তুলে ধরছো বিভিন্ন এন্টারপ্রেনারশিপ, ফ্যাকাল্টি, প্রফেসর, হ্যাঁ, বিভিন্নভাবে আমি দেখি প্রোগ্রামগুলো। অ্যাটর্নি রাজু, উনি চমৎকার কাজ করেছেন, সাথী আছে, আরো তোমরা সবাই কাজ করছো ভালো, খুবই ভালো, আমি খুবই প্রাউড অফ ইউ। তো আমি যেটা বলছি যে গ্র্যান্টটা যে কি ইম্পর্টেন্ট, তুমি জানো যে এখানে বড় বড় ইউনিভার্সিটি সব R1 গ্র্যান্ট বলে ওরাকে, R1 স্কুল। R1টা হলো যে যত টাকা আনবে, যে যত মানি আনবে, রিসার্চ ডলার আনবে, সে তত বিখ্যাত। ইট ডাজন্ট ম্যাটার ইউ আর 70 years old, ইউ আর 34 years old, ইট ডাজন্ট ম্যাটার। তো ইয়াং প্রফেসররা প্রচুর টাকা এনেছে, কিন্তু তাদেরকে ওরা রিকগনাইজ করছে, তারাও তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। আমি আমার এই সেন্টারের জন্য প্রথমে যে বললাম না 89,000 থেকে শুরু করে, এখন আমি $3.5 million আমার গ্র্যান্ট। রিসেন্টলি যেটা তুমি বলেছো, এনার্জি ডিপার্টমেন্ট অফ এনার্জি, যেটা তুমি জানো কিছুদিন আগে গত বছর বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উনি এসেছিলেন আমাদের ইউনিভার্সিটিতে। উনি এসে $20 billion গ্র্যান্ট করেছে, রিলিজ করেছে। এটা হলো তোমার রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্লিন এনার্জির উপর। তো আমরা কিন্তু একটা কাজ করি ক্লিন এনার্জির উপর। তো ওই ক্লিন এনার্জির উপরেই আমরা প্রেসিডেন্ট কয়েকদিন আগে, আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব, তো সেখানে সে ঘোষণা করেছে ওনার স্পিচে, প্রেসিডেন্ট স্পিচে, আই গট $2.1 million। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এটা মেইনলি যাবে তোমার আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য, ইকুইপমেন্ট কেনার জন্য, তারপর তোমার কেমিক্যালস কেনার জন্য, যাতে রিসার্চটা আমরা আরো ভালো করতে পারি। এবং দেখো $2.1 million এটা হলো সবচেয়ে বড় গ্র্যান্ট এই পর্যন্ত আমি পেয়েছি। আমি মানে আবারও বলছি যে অল দ্য প্রেজেস টু আল্লাহ। তো তোমার সবার প্রচেষ্টা, এবং আমি আবারও বলছি যে বাংলাদেশের প্রচুর ফ্যাকাল্টি কাজ করছে, প্রচুর ইউনিভার্সিটি কাজ করছে আমার সাথে, তাদের সমন্বয়ে আমরা কাজ করছি, আমি সাপোর্ট করতেছি। এই টাকাটা যাতে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট কিনে বিভিন্ন বাংলাদেশের যেটা প্রবলেম, ধরো ইকুইপমেন্টের প্রবলেম, এগুলো যাতে আমি হেল্প করতে পারি রিসার্চের জন্য, স্টুডেন্টদের জন্য, ওদের ডেটার জন্য, ওরা যাতে এই ডেটা ডিসেমিনেশন করে ওদের PhD ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পেয়ে ওরা বিভিন্ন জায়গায় হায়ার এডুকেশনের জন্য আসতে পারে বা বিভিন্ন স্থানে যেতে পারে। সেটি তো লক্ষ্য, সেটি তো আমাদের পাওয়া। সেই জন্য আমি ইয়াং প্রফেসর যারা আছে বাংলাদেশের, তাদেরকে এই কথাটাই বলি যে তোমরা ইকুইপমেন্টের যত অ্যানালাইসিস করা লাগে আমি ফ্রিলি করে দিব, এবং আমি তাই করছি গত অনেক বছর যাবত। আপনি শুধু নিজের কর্মক্ষেত্রেই মানে গবেষণায় নিয়োজিত নন, আরো অনেককে আসলে আপনি ইন্সপায়ার করছেন। এটা শুধু যে আমাদের বাংলাদেশে যারা প্রফেসররা আছেন, ইয়ং প্রফেসররা আছেন, টিচাররা আছেন, তাদেরকেই নয়। আমি যতটুকু জানি যে আপনাদের একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে হাই স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে, এবং স্টেম এই প্রোগ্রামটা যেটা হচ্ছে হাই স্কুল স্টুডেন্টদের বিজ্ঞানের কাজের প্রতি আরো আগ্রহী করে তোলে। আমাদেরকে যদি এই প্রোগ্রামটা নিয়ে একটু কিছু জানাতেন। থ্যাংক ইউ মিটু। তোমার সাথে কথা বলছিলাম এই প্রোগ্রামটা লাইভ প্রোগ্রামের আগে। সেটা হলো যে আমি 2011-এ একটা গ্র্যান্ট পেলাম। এটা হলো তোমার বাল্টিমোরের BGE বলে, বাল্টিমোর গ্যাস অ্যান্ড ইলেকট্রিক। ওরা প্রচুর টাকা করে তাদের সোর্স। তো তারা করে কি কিছু কিছু টাকা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেয় তোমার, বিশেষ করে এনার্জি রিসার্চের জন্য। তখন আমি করলাম কি স্ট্যাম প্রোগ্রাম শুরু করলাম। তো বাল্টিমোর, নট অনলি বাল্টিমোরের সারাউন্ডিং,
পুরো মেরিল্যান্ড স্টেটের বিভিন্ন স্টেট থেকে, এখানে বিশেষ করে একটা বলতে হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত যারা ছেলেরা আছে 9 গ্রেড থেকে 12 গ্রেডে, তারাই ম্যাক্সিমাম আসে। এবং আমি খুবই হ্যাপি, এটা 2011 থেকে এই প্রোগ্রামটা কন্টিনিউসলি চলছে, বিকজ অফ আমরা ওই গ্র্যান্টটা পাচ্ছি, বিজি তোমার কনস্টেলেশন গ্র্যান্ট বলি আমরা। তো কনস্টেলেশন গ্র্যান্টটা হলো এনার্জি গ্র্যান্ট। তো ওরা আসে এখানে, ওদের আফটার স্কুল আসে অথবা সামার টাইমে আসে, ওরা হ্যান্ডস অন কাজগুলো করে। কেউ সোলার সেল তৈরি করে, কেউ ন্যানো পার্টিকেলস নিয়ে কাজ করে, কেউ অ্যান্টিব্যাকটেরিয়াল নিয়ে কাজ করে, কেউ আবার তোমার স্মার্ট ফেব্রিক্স নিয়ে তৈরি করে, কেউ আবার কার্বন ন্যানো মেটেরিয়ালস নিয়ে কাজ করে, বিভিন্ন প্রজেক্টে যে যার যা ভালো লাগে। কেউ আবার বায়োমেডিক্যাল সায়েন্স নিয়ে কাজ করে। এটুকু ছেলেপেলেরা দেখো কি কাজ করে, এবং অবাক হয়ে যাবা ওদের মধ্যে থেকেই ওরা করে কি এই সামারে কাজ করে, এটা প্রেজেন্ট করে। এটা হলো সেপ্টেম্বরে হয়, এটা আমরা বলি স্ট্যাম ডে, হ্যাঁ, অ্যানুয়ালি এভরি ইয়ার, এবারও হবে। তো ওরা করে কি প্রেজেন্ট করে, জাজরা থাকে ওখানে, জাজিং করে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে এনকারেজ করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওদেরকে অ্যাওয়ার্ড মানি ডোনেশন, ধরো গিফট কার্ড দেওয়া হয়, এবং প্রত্যেকের সার্টিফিকেট দেওয়া হয়। এবং এটা ওদেরকে খুবই এনকারেজ করে। ওদের ফাদার মাদার যারা বাংলাদেশি বংশোদ্ভূত, ওরা খুবই হ্যাপি। এবং ওরা করে কি এই যে কাজগুলো, ওগুলো ওরা মানে হাই স্কুলে করে এটা ওদের কলেজ প্রিপারেশনে লাগে। যখন কলেজে ওরা যাচ্ছে, বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করে, তখন তারা এক্সট্রা কারিকুলার হিসাবে রেজুমিতে অ্যাড করে। তাহলে বুঝতে পারো যে এটা কত উপকার হচ্ছে ওদের জন্য, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। এবারও আসতেছে প্রায় 10-12 জন অলরেডি, ওরা ওদের সিভি ইয়ে করেছে। তো এতটুকু ছেলে মাত্র 9 গ্রেড এবং থেকে 12 গ্রেড, দেখো ওরা কত স্মার্টলি, আমাদের সময় তো এরকম ফ্যাসিলিটি ছিল না, আমরা চিন্তাও করিনি। ওরা স্মার্টলি এখানে কাজ করে এসে প্রেজেন্ট করে, এবং তাদেরকে আমরা রিকমেন্ড করি, বিভিন্ন ইউনিভার্সিটিতে চিঠি দেই, রিকমেন্ড করি যে ওদের ভর্তির জন্য ভালো ভালো কিছু ছেলে পেলে। যেমন হপকিন্সে একটা ভালো প্রোগ্রাম আছে, বুঝছো, জন হপকিন্সে, সেটা হলো তোমার বায়োমেডিক্যাল প্রোগ্রাম আর কি। তো ওখানে একটা ছেলে, রিতাল নামে একটা ছেলে, ওর বাবা এফডিতে কাজ করে, ভদ্রলোক, উনি আসতেন ওকে নিয়ে অনেক দূর থেকে, মেরিল্যান্ড থেকে, তারপরে পেনসিলভেনিয়া থেকে আসে, ভার্জিনিয়া থেকে আসে, এসে কাজ করে। তাদের বাবা মারও স্যাক্রিফাইস, ওনারা বসে থাকে বা অনেক এখানে ইয়েতে অনলাইনে কাজ করে। তো এই যে স্যাক্রিফাইস, বাবা মা, আমাদের স্যাক্রিফাইস, আমাদের গ্র্যাড স্টুডেন্টদের স্যাক্রিফাইস, আমাদের রিসার্চারদের স্যাক্রিফাইস করে এই প্রোগ্রামটা এত জনপ্রিয় করে ফেলছি যে মানে খুবই জনপ্রিয় আমাদের মেরিল্যান্ড স্টেটে। এটা আসলে আমাদের জন্যও খুবই আশার একটা বিষয় যে হচ্ছে আমাদের একদম ছোট বয়স থেকে আমাদের বাংলাদেশিরা স্টুডেন্ট যারা আছেন তারা হচ্ছে কি তৈরি হয়ে আসছে স্টেম, বিজ্ঞানের যে স্টেম ফিল্ডে। বিগত কয়েক বছর ধরে আসলে বাংলাদেশ থেকে ইউএসএ তে F1 স্টুডেন্ট হিসেবে যারা আসছেন তাদের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার চেয়ে মনে হয় আপনি ভালো আসলে পরিবর্তনে দেখছেন, কারণ বিগত 19 বছর ধরে আপনি এই রিসার্চ ফিল্ডে আছেন। যে একসময় যারা স্টুডেন্ট ছিল তারা এখন টিচার হয়ে যাচ্ছে, টেনারশিপ পাচ্ছে। এই যে ট্রানজিশনটা, এটা আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? যেটা কি আশা করার মতো? হ্যাঁ, তোমার প্রশ্নগুলো এত ইম্পর্টেন্ট এবং খুবই সমসাময়িক। কেন আমি বলি, তুমি একটা উদাহরণ দিই, চিরাং ইউনিভার্সিটির প্রভিসি প্রফেসর বেনু এসেছিলেন। উনি এখানে এসে আমাদের এখানে জাস্ট যেখানে আমি বসা, এখানে এসে উনি কথা বলেছেন, ওনার কয়েকজন ফ্যাকাল্টি কথা বলেছে চিরাং ইউনিভার্সিটি অনলাইনে। তুমি অবাক হয়ে যাবে, গত বছরই 56 জন স্টুডেন্ট এখানে পিএইচডি করতে এসছে, এবং মোস্ট অফ দেম আমি অনেককেই চিনি, অনেককে আমি চিঠি দিয়েছি F1 ভিসার জন্য, যেটা ওরা ফুল ফান্ডিং এসছে। তুমি জানো, তুমি স্টুডেন্ট, ওরা ফুল ফান্ডিং এসছে, দে আর ভেরি হ্যাপি, কারণ তাদের বাবা মা সম্ভব না এত টাকা করে তাদেরকে পিএইচডি করানো বা মাস্টার্স করানো। আমি ব্যক্তিগতভাবে শত স্টুডেন্ট চিনি, ও শুধু নট অনলি চিরাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, আমি খালি একটা উদাহরণ দিলাম। তো এই যে তুমি যে বললা, যেটা যে আমাদের ইদানিং যে ট্রেন্ডটা শুরু হয়েছে, যে প্রচুর স্টুডেন্ট আসতেছে, একটাই কারণ তাদেরকে বলেছি তোমরা রিসার্চ করো, তোমরা 1-2টা পাবলিকেশন করো, একটা রিভিউ আর্টিকেল করো, তোমার এক্সপেরিমেন্টাল আর্টিকেল দরকার নেই, একটা রিভিউ আর্টিকেল করো। রিভিউ আর্টিকেল দিয়ে ওরা রেজুমেকে লিখছে, এখানকার প্রফেসররা হাইলি মানে প্লিজড, ও মাই গড, টার্নাগেট ছেলে এটা এরকম একটা হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালের পেপার করে ফেলছে।
বাস ওরা রাজি হয়ে যায়, ওরা গ্র্যান্ড দিয়ে পুরো চলে আসতেছে। তাহলে একটা উদাহরণ দেয়, জাহিদুল ইসলাম, ও আসতেছে টেম্পল ইউনিভার্সিটিতে, ও $35,000 পাবে ফুল ফান্ডেড। ওকে নিয়ে আমি 7টা পেপার করেছি। ওর বস ছিল ফয়সাল চৌধুরী, চিটাগং ইউনিভার্সিটির, সে প্রফেসর। একটা উদাহরণই বলছি, ও আসতেছে এই ফলে। তাহলে চিন্তা করো, এরকম অনেক অসংখ্য ছাত্র কথা বলবো কারণ আমাদের লিমিটেড ইন্টারভিউ টাইম। তো এই যে একটা মানে একটা ফ্যামিলি উঠে গেল, একটা নেশনের চেয়ে একটা ছেলে, এই ছেলেটা এখানে কত ভালো করবে, এর পরবর্তীতে আরেকটা ছেলে আসবে, সে আরেকজনকে বলবে। এই যে দিস ইজ দ্য ট্রেন্ড, এটা যে কিভাবে শুরু হয়েছে তোমাকে আমি বলতে পারবো না। আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ট্রেন্ড প্রত্যেকটা ইউনিভার্সিটি আসতেছে, এবং এটি আমি ছড়াই দিতে চাচ্ছি প্রত্যেকটা ইউনিভার্সিটি। মিঠু, এই যে আমার রিসার্চের, আমার সেন্টারে আমি 25টা ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি বাংলাদেশে। আমি হয়তো প্রতি বছর যাইনি, এই বছর নেক্সটে যাব। আমি চাচ্ছি যে আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের অনেক সমস্যা আছে বাংলাদেশে, কিন্তু ওগুলোকে রেখে আমাদের যাই আছে, আমাদের স্টুডেন্টকে দেওয়ার অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা এক্সপেরিমেন্টাল না করলে আমরা, তাই না, রিভিউ আর্টিকেল করতে পারি, ছোটখাটো একটা পেপার করতে পারি, এবং ওদেরকে উদ্বুদ্ধ করা এবং ওদেরকে এই সুযোগগুলো করে দেওয়া, এবং তারা করছে। এবং সেটাই আমি বলছি যে তোমার প্রশ্নগুলো খুবই সমসাময়িক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যথার্থ। থ্যাংক ইউ ফর। আসলে আমার যেটা মনে হয় যে আমাদের স্টুডেন্টদের মধ্যে এত ইন্সপায়ারেশন কাজ করার পেছনে যারা কারিগর, তাদের মধ্যে আপনিও একজন, কারণ আপনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমরা খুব চমৎকার একটা ইনফরমেশনও জানতে পারলাম, সেটা হলো যে আপনার ন্যানো টেকনোলজি সেন্টারের সাথে বাংলাদেশি কিছু ইউনিভার্সিটির কোলাবোরেশনের কাজও চলছে। আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে এই কোলাবোরেশন আসলে কিভাবে সম্ভব হচ্ছে, ইউএসএ তে থাকা একটি ন্যানো টেকনোলজি সেন্টারের সাথে আমাদের বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো কোলাবোরেশন আসলে কিভাবে সম্ভব হচ্ছে? ভেরি গুড। এই জিনিসটা করেছে, আমি কিছু বছর যাবৎ বাংলাদেশে যাওয়া আসা করছি। আমি নিজেই এক একটা ইউনিভার্সিটির যারা কোর লেভেলে কাজ করে, হ্যাঁ, আমি বলি ডাই হার্ড কাজ করে, রিয়েলি কাজ করে, বিশেষ করে ম্যাটেরিয়াল সায়েন্স এবং ন্যানো টেকনোলজির উপর, ওদের সাথে আমি যোগাযোগ করি। কারণ আমি বিভিন্ন ইউনিভার্সিটি, এবং কেউ ব্যক্তিগতভাবে আমাকে লিখে, আমি যোগাযোগ করে ওদের ইউনিভার্সিটি আমি নিজে গিয়েছি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, মোস্ট অফ দেম, এবং টাইম টু টাইম, এবং গিয়ে ওখানে টক দিয়েছি, ওখানে এমওই করেছি, যেটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছি। তো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলেই তো হলো না, কাজ করতে হবে। এই জন্য আমি একদম নিচের লেভেল থেকেই শুরু করে হায়ার লেভেলের বিসি লেভেলের সাথে কাজ করে যাচ্ছি। এই যে তুমি বললা, আমি তো 25টা ইউনিভার্সিটির নাম বলা যাবে না, কিছু ইউনিভার্সিটির নাম বলতে হবে। যেমন ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটির প্রোডাক্ট, ওখানে একটা সেন্টার এস্টাবলিশ করেছে প্রফেসর সুশান হলো এটার ডিরেক্টর। সুশান আমাদের জুনিয়র, কিন্তু ভালো কাজ করে। তো ওই যে বিসি, এখনকার বর্তমান বিসি, ও আমাদের ফ্রেন্ড মাকসুদ কামাল, ডক্টর মাকসুদ কামাল, ওর একটা ভিশন আছে যে কিভাবে রিসার্চের উন্নতি করা যায়। তো আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বললাম, একটা সেন্টার এস্টাবলিশ করেছে। প্রাইভেট ইউনিভার্সিটি, এআইইউবি অথবা আহসানুল ইউনিভার্সিটি, ওদেরও সেন্টার হয়েছে। চিটাগং ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা করছে এবং করবে, এবং অন্য রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে রুয়েট, চুয়েট, খুয়েট, আমি অল দ্য ইউনিভার্সিটি আমি গিয়েছি, প্রেজেন্স ছিলাম আমি, যে আমি কথা বলেছি এবং ওদেরকে উদ্বুদ্ধ করেছি ভিসির মাধ্যমে বা প্রভিসির মাধ্যমে বা ওদের ডিনের মাধ্যমে, এবং এটাতে ফলো হয়েছে। তুমি অবাক হয়ে যাবা মিটু, যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি, ওই দিন আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছিল চিটাগং ইউনিভার্সিটিতে, আমি প্ল্যানারি লেকচার ছিলাম। তো ওখানে আমি প্রত্যেকটা, আমি নিজের কথা কম বলেছি, প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তুলে আনছি, কারা কাজ করছে, কোন স্টুডেন্ট কাজ করছে। তো এখানে স্লাইডগুলো ছিল ওইভাবে সাজানো। তো আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কতটা পেপার হয়েছে এগুলোও মেনশন করেছি। তো আই এম ভেরি হ্যাপি যে আমি একা তো সবকিছু করা যাবে না, আমি শুরু করে দিচ্ছি যাতে ওরা করে এবং অন্যরা করে, এবং অনেকে করছে, আমার মতো অনেকে করছে, কিন্তু অনেক প্রফেসররা কাজ করছে, আমি শিওর, আমি জানি। এবং আমি মনে করি যে সবাই যদি আমরা এগিয়ে আসি, আমাদের বাংলাদেশে রিসার্চ অনেক অনেক এগিয়ে যাবে। আমাদের পাশের কান্ট্রি, আমার সাথে রিসার্চ হয় তাদের সাথে, ইন্ডিয়া, আমি যাব এই নেক্সট জানুয়ারিতে কয়েকটা আইআইটিতে যাব, আইআইটি খুব ভালো ইনস্টিটিউট। আমি তোমার থাইল্যান্ডে যাব, মালয়েশিয়াতে যাব, বা ইয়েতে সৌদি আরবে যাব, ওখানে বাংলাদেশিরা কাজ করছে,
খুবই ভালো করতেছে। আমার ইচ্ছা যে ওদের মতো, এই যে চায়না ইন্ডিয়াদের মতো একসময় বাংলাদেশ, আমি আশাবাদী, হয়তো আমার জীবদশা দেখতে পাবো না, কিন্তু আই এম ভেরি ভেরি হোপফুল যে একসময় বাংলাদেশও রিসার্চে ভালো করবে। তো তবে আমাদেরকে কাজ করে যেতে হবে, কথা না বলে কাজ করে যেতে হবে। আমরা এত সময় ধরে কেবল সফলতার গল্পই শুনলাম, তবে সফলতা তো আমরা দেখি যে অনেক কষ্ট পার হয়ে আসার পরে আমরা হয়তো সফলতাটুকু দেখি, কিন্তু সফলতার পেছনে আপনার অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল। আমরা কি সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে সংক্ষেপে কিছুটা জানতে পারি? হ্যাঁ, আমি যখন জাপানে আমি পিএইচডি করি, ওখানেও খুবই স্ট্রাগল করেছি, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ। ওসাকা ইউনিভার্সিটি পিএইচডি করেছি। যখন আমি এখানে আসি তখন আমি পোস্ট ডক্টরাল ছিলাম। আমি 2টো পোস্ট ডক্টরাল করেছি, মিশিগানে ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে, আর ইউনিভার্সিটি মেরিল্যান্ডে, এখানে রাইট হিয়ার, এখান থেকে 5 মিনিট ড্রাইভ, এখানে ইউনিভার্সিটি মেরিল্যান্ড বাল্টিমোর ক্যাম্পাসে, নর্থ কলেজ পার্ক। এখানে আমি ছিলাম 2001 থেকে 2002 পর্যন্ত। তারপরে আমি শুরু করলাম যে না, আমি আসলে কিছু একটা করতে চাই, রিসার্চ এবং নিজের ভাবে। তারপর আমি টিচিং করলাম, এই যে স্ট্রাগলগুলো তুমি বললাম, আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে পার্ট টাইম জব করলাম অ্যাডজাঙ্ক্ট হিসাবে, এবং ইট ওয়াজ নট ইজি, ভেরি ভেরি টাফ। একটা ইউনিভার্সিটিতে আমাকে যেতে হচ্ছে, 2-3টা ইউনিভার্সিটিতে আমি গিয়ে ক্লাস করিয়েছি, আমাকে ড্রাইভ করে যেতে হয়েছে। মানে আমার ফ্যামিলি ছিল, তারপর সন্ধ্যায় ক্লাস, রাতে ক্লাস, দিনের বেলায় ক্লাস। তো প্রতিটা দিন আমি খুবই স্ট্রাগলের মধ্যে কাটিয়েছি, আমার মানে যখন 2002 বা 3 থেকে। তারপর 2005-এ এখানে এসে জয়েন করলাম। আসলে সুযোগটা এইভাবে আসে। আমি খুব লাকি যে আজকে বলতেছিলাম, গতকাল বলতেছিলাম যে আমার অনুষ্ঠানে ডক্টর গ্রেগরি উনি আমাকে সুযোগ করে দিয়েছিলেন এখানে আসার জন্য। আসলে একটা টার্নিং পয়েন্ট লাগে, এই যে স্ট্রাগল করো, উনি সুযোগ করে দিচ্ছে। এখান থেকে আমার শুরু পার্ট টাইম জব থেকে, তারপর লেকচারার, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর টেনিওর, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর প্রমোশন, তারপর ফুল প্রফেসর, তারপরে আফটার 17 ইয়ার্স লেটার যে ডক্টর জেনকিন্স প্রোগ্রামে ছিলেন আমাদের ইভেন্টে, উনি আমাকে নিজে বলেছে ইউ আর দ্য ডিরেক্টর ফর সেন্টার ফর ন্যানো টেকনোলজি, কারণ তুমি এটা ফাউন্ড করেছো। এই সেন্টারকে তুমি দেখেছো, আমাদের সেন্টার এটা একদম কিছু ছিল না, প্রচুর স্ট্রাগল করে এই পর্যায়ে নিতে হয়েছে। তো আমি মনে করি বাংলাদেশের যারা ইয়াং আছে, যারা আমার উদাহরণটা আমি গর্ব করছি না, জাস্ট আমি যেটা রিয়েলিটি সেটি বলছি। আমার উদাহরণটা যদি সবাই করে যে স্ক্র্যাচ থেকেও, জিরো থেকেও অনেক কিছু করা যায়, সেটা আমি করার চেষ্টা করছি। এখনো আমাকে আই হ্যাভ টু গো ফার ওয়ে। হ্যাঁ, আমি জাস্ট লার্নিং, আমি শিখছি বা আরো কাজ করছি। হয়তো আমাকে আমি জানি না, আউল ডু যতটুকু বেঁচে আছি আমার জীবদশায়, আমি আমার পেশেন্স, রিসার্চ, টিচিং এবং দেশকে কিছু করার, বাংলাদেশকে রিসার্চে বিশেষ করে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে স্টুডেন্টগুলো বাংলাদেশ থেকে এসে তাদের হেল্প করা, কারণ তাদের অনেক সমস্যা হয়, এখানে অনেক স্ট্রাগল হয়। শুধু নট অনলি আমি স্ট্রাগল করেছি, স্টুডেন্টরা, তুমি স্টুডেন্ট ছিলে, তুমি জানো যে এখানকার স্টুডেন্টদের অনেক স্ট্রাগল করতে হয়, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, হেল্পটা, তারপরে তোমার ওদের তাই না খাওয়া দাওয়ার ব্যাপার, তারপর লজিং এর ব্যাপার, অনেক কিছু। তো দে আর ডুইং গুড। আমি যতগুলো বাংলাদেশি স্টুডেন্ট আছে তারা ভালো, কারণ বিশেষ করে তারা ফান্ডিং নিয়ে আসছে। যারা ফান্ডিং নিয়ে আসেনি তারা একটু কষ্ট করছে, বাট দে আর ডুইং গুড, দে আর ফাইটিং, এবং আমি তাদের জন্য খুবই গর্ববোধ করি। লাইক ইউ, তুমি ডাবল মাস্টার্স করেছো, আই এম প্রাউড অফ ইউ টু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আমি খুব সংক্ষেপে বর্তমান ন্যানো টেকনোলজি সেন্টার কোন কোন রিসার্চ নিয়ে কাজ করছে একটু সংক্ষেপে যদি আমাদের সাথে শেয়ার করতেন, তাহলে আমরাও জানতে পারতাম, এবং হয়তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো রিসার্চার যে আসলে খুঁজছে তার কাজের কোনো ফিল্ড হয়তো অ্যালাইন হয়েও যেতে পারে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। রাইট মিঠু, আসলে আমরা 13টা প্রজেক্ট নিয়ে কাজ করি, অসংখ্য। আমাদের মানুষ অল্প, কিন্তু আমরা অনেকগুলো কাজ করছি সেগমেন্ট। তো আমাদের ফার্স্ট শুরু হয় তোমার ফটোভোল্টাইক্স, সোলার এনার্জি নিয়ে। তুমি জানো যে এনার্জি ক্রাইসিস আমাদের দেশে
বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডে প্রচুর বিদ্যমান এনার্জি ক্রাইসিস। ইভেন এই দেশেও প্রচুর দেশে এনার্জি ক্রাইসিস প্রচুর চলছে। এই জন্য এটা আমরা ফসিল ফুয়েল যেটা বলি, কোল অথবা গ্যাস অথবা তোমার ওয়েল, এগুলো আমরা বার্নিং করলে যেটা হয়, বার্নিং করলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। এটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং প্রচুর প্রবলেম হচ্ছে, বিভিন্ন ডিজাস্টার হচ্ছে, মানে ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার, বিভিন্ন ধরনের সুনামি, বিভিন্ন ধরনের কি বলে টাইফুন বা যেটা আমরা সাইক্লোন বলি, বা আর্থকুয়েক হচ্ছে। এগুলো বিশেষ করে প্রবলেমটা হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিন এনার্জি নিয়ে আমরা কাজ করছি। তারপর আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কাজ করছি, যেটা ন্যানো টেকনোলজি ইউজ করা হয় এখানে। আমরা কাজ করছি তোমার টেরাহার্জ টেকনোলজি ইউজ করছি। তারপর তোমার আমরা কাজ করছি বিভিন্ন ধরনের কোয়ান্টাম ডটস ইউজ করেছি, যেটা কিছুদিন আগে নোবেল প্রাইজ পেয়েছে কোয়ান্টাম ডটস নিয়ে। তো কোয়ান্টাম ডটসের উপর আমরা কাজ করছি, বিভিন্ন ধরনের এলইডি বাল্ব, বিভিন্ন ধরনের স্মার্ট টিভি, এগুলো ইউজ করা হয় কোয়ান্টাম ডটস। তারপর আমরা কাজ করছি তোমার গোল্ড ন্যানো পার্টিকেলস অর সিলভার ন্যানো পার্টিকেলস ইউজ করে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্টগুলো দেখছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ইভেন রিসেন্টলি আমরা রাজশাহী ইউনিভার্সিটির সাথে কাজ করছি অ্যান্টি ক্যান্সার কীভাবে ইয়ে করা যায় ন্যানো পার্টিকেলস ইউজ করে, সিলভার ন্যানো ওয়্যার দিয়ে। সো এই ধরনের অসংখ্য প্রজেক্ট। ইভেন আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি আমি নাম বলি, কুমিল্লা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এদের প্রত্যেকটা প্রফেসর বুয়েট আমরা কাজ করছি এই ধরনের যে প্রজেক্টগুলির কথা বললাম, এইগুলি নিয়ে কাজ করছি। এবং আসলে আমরা আশা করছি যে নতুন নতুন প্রজেক্টগুলো, বিশেষ করে স্মার্ট ফ্যাব্রিক্স, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই ফ্যাব্রিক্স দ্বারা বিভিন্ন ধরনের নি ইঞ্জুরি অথবা এই যে এলবো ইঞ্জুরি অথবা এগুলি প্রোটেক্ট করার জন্য ডিভাইস তৈরি করা। তো ভেরি ভেরি মাচ অ্যাপ্লিকেশন বায়োমেডিক্যাল এবং এনার্জি, বায়োমেডিক্যাল, এনভায়রনমেন্টাল, সব কিছুতেই আমরা আছি। আসলে ন্যানোটা এমন একটা জিনিস, ন্যানো বায়োলজি, ন্যানো মেডিসিন, ন্যানো কেমিস্ট্রি, ন্যানো অপটিক্স, ন্যানো ফিজিক্স, ন্যানো ইঞ্জিনিয়ারিং, এভরিওয়্যার ন্যানো। দিস ইজ দ্য বিউটি অফ ন্যানো। সেটাই আমরা করার চেষ্টা করছি প্রজেক্টগুলো। আপনার জন্য এবং ন্যানো টেকনোলজি সেন্টারের জন্য আমাদের চ্যানেল ওয়াশিংটন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ন্যানো টেকনোলজি সেন্টার এগিয়ে যাক দুর্বার গতিতে, এবং এরই সাথে সাথে আপনার যেই ডেডিকেশন, যে ডিভোশন এই সেন্টারকে নিয়ে, তা যেন আরো বহু গুণে আমাদেরকে আরো বহু গুণে গুণান্বিত অবস্থা উপকৃত করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ বিটু। আমি এর আগেও একটা ইন্টারভিউ দিয়েছি। আমি এটাই বলতে যাচ্ছি যে এই চ্যানেলের মাধ্যমে আমরা যারা বাংলাদেশি আছি বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সেন্টারে, বিভিন্ন কোম্পানিতে, আমরা যাতে একটা জিনিসই আমরা ভুলবো না, সেটা হলো আমাদের রুট। আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের যতই প্রবলেম থাকুক, আমরা সবাই টিম ওয়ার্কভাবে কাজ করলে আমাদের যার যার স্থান থেকে আমরা অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।